গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমরা 2 মার্চ 2026 ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স দেখব। দেখো, তোমাদের অনেকের মনে হয়েছে বা আগের দিনের তোমরা কমেন্ট করেছো যে স্যার কারেন্ট অ্যাফেয়ার্সটা কেন এত দেরিতে ছাড়া হচ্ছে। আমি তোমাদেরকে সত্যি কথাটাই বলে দিই। দেখো, আমার শরীর প্রচণ্ড খারাপ ছিল, যার জন্য আমার রেস্টের প্রয়োজন ছিল। আমি রাত জেগে তোমাদের জন্য কাজ করতে পারছিলাম না, তো যার জন্য একটু অসুবিধা হয়েছে এবং সে কারণে আজকেও তোমাদেরকে আমি একটু দেরিতেই কারেন্ট অ্যাফেয়ার্সটা পাবলিশ করছি। আশা করি তোমাদের 3 মার্চ থেকে, অর্থাৎ নেক্সট দিন থেকে আমি তোমাদের একদম যেরকম সকাল 6টা থেকে কারেন্ট অ্যাফেয়ার্স হয়, যদি আমার শরীর খারাপ না হয় তাহলে বা কোনো ধরনের কোনো টেকনিক্যাল ইস্যু না থাকে, প্রতিদিন তোমরা এখন থেকে ঠিক সকাল 6টার সময় কারেন্ট অ্যাফেয়ার্সটা কিন্তু পাবে। ওকে, চলো। ভারতের কোন বন্দরটা সম্প্রতি গ্রিন হাইড্রোজেন উৎপাদন এবং অ্যান্টি ড্রোন সিস্টেম চালু করা দেশের প্রথম বন্দর হয়ে উঠেছে? তো ও চিদম্বরম পোর্ট, এটা হচ্ছে ভারতের এই বন্দরটা সম্প্রতি গ্রিন হাইড্রোজেন উৎপাদন আর অ্যান্টি ড্রোন সিস্টেম চালু করা দেশের প্রথম বিমানবন্দর হয়ে উঠেছে। তো প্রথমত একটা জায়গায় আমাদের দেখতে হবে, যেটা হচ্ছে 1906 সালে ব্রিটিশদের চ্যালেঞ্জ জানানো বিপ্লবী ও চিদম্বরম পিল্লাই এর সম্মানে 2011 সালে তুতিকোরিন বন্দরের নাম বদলে ভিওসি পোর্টটা রাখা হয়। এটা করমণ্ডল উপকূলের মান্নার উপসাগরে অবস্থিত একটা কৃত্রিম সব ঋতুর উপযোগী গভীর সমুদ্র বন্দর। দক্ষিণ পূর্বে শ্রীলঙ্কা থাকায় এই বন্দরটা ঘূর্ণিঝড় আর প্রাকৃতিক দুর্যোগ থেকে প্রাকৃতিকভাবে সুরক্ষিত থাকে। আর এটা ভারতের প্রথম বন্দর যেখানে সরাসরি অন সাইটে গ্রিন হাইড্রোজেন তৈরি আর ব্যবহার করা হচ্ছে। ভারত প্রথম এই বন্দরেই ডিজিটাল টুইন প্রযুক্তি ব্যবহার করে বন্দরের কার্যক্রমকে রিয়েল টাইমে মনিটর আর নিয়ন্ত্রণ করা শুরু করেছে। 2026 সালের ফেব্রুয়ারিতে এটা ভারতের প্রথম বন্দর হিসেবে ড্রোন হামলা ঠেকানোর জন্য উন্নত অ্যান্টি ড্রোন সিস্টেম চালু করেছে। বর্তমানে এই বন্দরে আউটার হারবার প্রকল্পের কাজ চলছে, যার লক্ষ্য একে দক্ষিণ ভারতের প্রধান ট্রান্সশিপমেন্ট হাবে পরিণত করা। নলেজ অ্যাকাউন্টের সমস্ত পিডিএফ, মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফ তোমরা নলেজ অ্যাকাউন্ট অফিসিয়ালের ইবুক সেকশন থেকে কালেক্ট করতে পারবে। আর ইয়ারলিগুলো পিডিএফের সাথে সাথে টেস্ট সিরিজের কম্বো, এগুলো ব্যাচে রয়েছে, সেই কারণে কোর্সে গেলে তোমরা পাবে। নীতি আয়োগের অটল ইনোভেশন মিশনের অধীনে ভারতের প্রথম স্টেট ইনোভেশন মিশন কোন রাজ্যে চালু করা হয়েছে? ত্রিপুরা। নীতি আয়োগের অটল ইনোভেশন মিশনের অধীনে ভারতের প্রথম স্টেট ইনোভেশন মিশন চালু হয়েছে কোথায়? ত্রিপুরাতে। এর মূল লক্ষ্য রাজ্যে উদ্ভাবন আর উদ্যোক্তা তৈরির একটি শক্তিশালী পরিবেশ তৈরি করা। ত্রিপুরার 8টা জেলাতেই ইনোভেশন সেন্টার তৈরি করা হবে। বিশেষ করে নারী এবং জনজাতীয় সম্প্রদায়ের মানুষের উদ্যোক্তা হিসাবে গড়ে তুলতে এটা কাজ করবে। এরপর 2027 সালে ভারতের প্রথম সম্পূর্ণ ডিজিটাল জনগণনা কোন পোর্টালের মাধ্যমে পরিচালিত হবে? ই জনগণনা পোর্টাল, ই সেন্সাস পোর্টাল। 2027 সালে ভারতের ইতিহাসে প্রথমবারের মতো কোনো কাগজ ছাড়াই সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে, মানে পেপারলেস সেন্সাস হবে। এই বিশেষ পোর্টাল মানে ই সেন্সাস পোর্টাল এবং মোবাইল অ্যাপের মাধ্যমেই দেশের প্রতিটা মানুষের তথ্য সংগ্রহ করা হবে। সেলফ এনিউমারেশন সুবিধার মাধ্যমে সাধারণ মানুষ নিজেরাই অনলাইনে নিজেদের পরিবারের তথ্য জমা দিতে পারবেন। ডিজিটাল ডেটা সরাসরি সার্ভারে জমা হওয়ার আগের তুলনায় অনেক দ্রুত এবং স্বচ্ছভাবে জনগণনার রিপোর্ট প্রকাশও করা যাবে এর জন্য, এবং নির্ভুলও হবে এবং তাড়াতাড়ি হবে। এবছর যেটা আমাদের হবে, এটা আমাদের ভারতের 16তম জাতীয় জনগণনা হবে। এটা ভারতের সামগ্রিক 16তম এবং স্বাধীনতার পর 9ম জনগণনা হতে চলেছে। PMGKAY এর অধীনে ডিজিটাল রুপির মাধ্যমে খাদ্য ভর্তুকি দেওয়ার পাইলট প্রজেক্ট ভারতের কোথায় শুরু হয়েছে? এটা শুরু হয়েছে চণ্ডীগড়ে। ভারতের চণ্ডীগড়ে প্রথমবারের মতো ডিজিটাল রুপি ব্যবহার করে খাদ্য ভর্তুকি দেওয়ার পরীক্ষামূলক প্রকল্প শুরু হয়েছে। এটা প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার একটা অংশ, যেখানে সরাসরি উপভোক্তার কাছে ডিজিটাল কারেন্সি পৌঁছে দেওয়া হচ্ছে।
এর মূল লক্ষ্য হচ্ছে সরাসরি সুবিধা হস্তান্তর ব্যবস্থাকে আরও স্বচ্ছ করা এবং দুর্নীতি সুযোগ বন্ধ করা। উপভোক্তারা ই ভাউচার বা ডিজিটাল টোকেন ব্যবহার করে রেশন দোকান থেকে খাদ্যশস্য সংগ্রহ করতে পারবেন। নেক্সট, ভারতের আদানি ডিফেন্স সম্প্রতি কোন দেশের বিমান সংস্থা এমব্রয়ারের সাথে ভারতের E175 জেট তৈরি চুক্তি করেছে? তো ব্রাজিলের এটা একটা কোম্পানি এমব্রয়ার, যার সাথে আমাদের ভারতের আদানি ডিফেন্স অ্যান্ড এরোস্পেস এবং মানে এই চুক্তিটা করেছে আর কি। এই চুক্তির মাধ্যমে ভারতেই প্রথমবার যাত্রীবাহী বিমানের একটা পূর্ণাঙ্গ উৎপাদন কেন্দ্র গড়ে তোলা হবে। এই বিমানে 88 জন যাত্রী বসতে পারবেন এবং মূলত ভারতের ছোট শহরগুলোকে বড় শহরের সাথে যুক্ত করার জন্য এটা ডিজাইন করা হয়েছে। এই উদ্যোগটা ভারতের রিজিওনাল কানেক্টিভিটি স্কিম বা উড়ান প্রকল্পকে আরও শক্তিশালী করবে, যার লক্ষ্য সাধারণ মানুষের জন্য আকাশপথকে সহজলভ্য করা। আগামী 20 বছরের মধ্যে ভারতের ছোট থেকে মাঝারি পাল্লা প্রায় 500টা নতুন বিমানের প্রয়োজন হবে এর জন্য। দেখো, উড়ানের অর্থ হচ্ছে উড়ে দেশ কা আম নাগরিক। এর লক্ষ্য ভারতের ছোট শহরগুলোকে আকাশপথে যুক্ত করা এবং বিমান ভাড়া সাধারণের নাগালে আনা। 2016 সালে ন্যাশনাল সিভিল এভিয়েশন পলিসির অধীনে শুরু হওয়া এই প্রকল্পটা সম্প্রতি তার 8ম বর্ষপূর্তি পালন করেছে। এটা ভারত সরকারের বেসামরিক বিমান পরিবহন মন্ত্রকের উদ্যোগ এবং এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়া এটা পরিচালনা করে। গত 10 বছরে ভারতে বিমানবন্দরের সংখ্যা 74টা থেকে বেড়ে 159টা হয়েছে। বর্তমানে 9টা রুট মানে পুরো অ্যাক্টিভ এবং 1.49 কোটিরও বেশি যাত্রী এর সুবিধা পাচ্ছেন। বিমান সংস্থাগুলোকে কম ভাড়ায় টিকিট বিক্রি করার জন্য সরকার গ্যাপ ফান্ডিং বা আর্থিক ভর্তুকিও প্রদান করে। বিশেষ দেখো, কৃষি উড়ান, যেটা কৃষকদের এই ধরনের বেশ কিছু ইনিশিয়েটিভ, যেমন কৃষকদের উৎপাদিত ফসল দ্রুত আর কম খরচে এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছে দেওয়ার জন্য এটা কাজ করে। তারপরে কোভিড-19 মহামারীর সময় জরুরি ওষুধ আর চিকিৎসা সরঞ্জাম পরিবহনে এটা ব্যবহৃত হয়েছিল, লাইফ লাইন উড়ান। তারপরে শিপ লাইন অপারেশনস, মানে বর্তমানে নদী বা জলাশয়ে নামতে পারে এমন সিপ্লেন চালুর জন্য 50টারও বেশি জায়গা চিহ্নিত করা হয়েছে। উড়ান যাত্রী ক্যাফেস, মানে কলকাতা চেন্নাই বিমানবন্দরে যাত্রীদের জন্য সাশ্রয়ী মূল্যের খাবার সরবরাহের জন্য এই ক্যাফে চালু করা হয়েছে। এরপর ভারতের প্রথম ATMP অর্থাৎ অ্যাসেম্বলি টেস্টিং মার্কিং অ্যান্ড প্যাকেজিং সেমিকন্ডাক্টর ইউনিটটা কোথায় উদ্বোধন করা হয়েছে? এটা উদ্বোধন করা হয়েছে গুজরাটের সানন্দে। ভারতের প্রথম ATMP অ্যাসেম্বলি টেস্টিং মার্কিং অ্যান্ড প্যাকেজিং সেমিকন্ডাক্টর ইউনিটের উদ্বোধন করা হয়েছে গুজরাটের সানন্দে। এটা হচ্ছে একটা চিপ তৈরির চূড়ান্ত ধাপ আর কি, ফাইনাল স্টেপ, যেখানে সেমিকন্ডাক্টর চিপগুলোকে অ্যাসেম্বলিং করা হয়, টেস্টিং করা হয় এবং প্যাকেজিং করে ব্যবহারের উপযোগী করে তোলা হয়। এটা টাটা প্রজেক্টস আর মানে বা মাইক্রনের মতো বড় সংস্থার সহযোগিতার ভারতের সেমিকন্ডাক্টর মিশনের অধীনে একটা বড় পদক্ষেপ। লক্ষ্য হচ্ছে ভারতকে চিপ ডিজাইনিং আর ম্যানুফ্যাকচারিংয়ের গ্লোবাল হাব হিসাবে গড়ে তোলা এবং বিদেশের উপর নির্ভরতা কমানো। এরপর ভারতীয় নৌবাহিনীর নবনির্মিত আঞ্জাদীপ যুদ্ধজাহাজটিকে তার সাবমেরিন ধ্বংসকারী ক্ষমতার জন্য কী নামে ডাকা হচ্ছে? ডলফিন হান্টার। এটা একটা সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ার স্যালো ওয়াটারক্রাফট। এটা কলকাতার গার্ডেন রিচ শিপ বিল্ডার্সে অ্যান্ড ইঞ্জিনিয়ার্স তৈরি করেছে এবং চেন্নাই বন্দরে ইস্টার্ন নেভাল কমান্ডে এটা অন্তর্ভুক্ত হতে চলেছে। অগভীর সমুদ্র বা উপকূলীয় এলাকায় শত্রু সাবমেরিন খুঁজে বের করা এবং ধ্বংস করার ক্ষমতার জন্য এটাকে ডলফিন হান্টার বলা হয়। এই যুদ্ধজাহাজে রয়েছে দেশীয় সোনার সিস্টেম, অভয়, হালকা ওজনের টর্পেডো এবং ASW রকেট বা সাবমেরিন বিরোধী রকেট হলো জলের নিচে লুকিয়ে থাকা শত্রু সাবমেরিন বা ডুবোজাহাজ ধ্বংস করার জন্য ব্যবহৃত একটা বিশেষ অস্ত্র ব্যবস্থা। জাহাজটিতে উন্নত ওয়াটার জেট প্রপালশন সিস্টেম রয়েছে, যার ফলে এটা সর্বোচ্চ 25 নট গতিতে ছুটতে পারে। এটা উপকূলীয় নজরদারি আর অনুসন্ধান আর উদ্ধার কাজেও দক্ষ। এই জাহাজটার নাম রাখা হয়েছে গোয়ার আঞ্জাদীপ দ্বীপের নাম অনুযায়ী। ইতিহাস অনুযায়ী 1498 সালে ভাস্কো ডা গামা এই দ্বীপটাকে পর্তুগিজ এলাকা হিসেবে ঘোষণা করেছিলেন। এরপরে ইসরায়েলের অ্যারো 3 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার প্রধান কাজ কি? এটার প্রধান কাজ হচ্ছে বায়ুমণ্ডলের বাইরে দূরপাল্লার ব্যালিস্টিক মিসাইল ধ্বংস করা। এটা ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থার সব থেকে উপরের স্তর। এটা মূলত অনেক দূর থেকে আসা শক্তিশালী ব্যালিস্টিক মিসাইল ধ্বংস করতে ব্যবহৃত হয়। দুটো ভাগ রয়েছে, অ্যারো 2 বায়ুমণ্ডলের ভেতরে থাকা অবস্থাতেই মিসাইল ধ্বংস করে, আর অ্যারো 3 এটা বায়ুমণ্ডলের বাইরে
গিয়ে মিসাইল ইন্টারসেপ্ট করতে পারে, যেটা পারমাণবিক বা রাসায়নিক অস্ত্রের প্রভাব থেকে দেশকে রক্ষা করে। এটা ইসরায়েল আর আমেরিকার বোয়িং কোম্পানি যৌথভাবে তৈরি করেছে। এরপর ভারতের বর্তমান এইচপিভি টিকাকরণ অভিযান সম্পর্কে নিচের কোন তথ্যটা সঠিক? এটা মূলত 14 বছর বয়সী মেয়েদের জন্য একটা বিনামূল্যে এবং মিশন মোড অভিযান। মানে সরকারি হাসপাতাল বা আয়ুষ্মান আরোগ্য মন্দির যেগুলো, সেখানে এটা বিনামূল্যে দেওয়া হচ্ছে। জরায়ু ক্যান্সার প্রতিরোধের জন্য এটা সরকারের একটা বড় পদক্ষেপ। মানে বিশেষভাবে 14 বছর বয়সী কিশোরীদের লক্ষ্য করে এটা হচ্ছে আর কি। মানে সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হচ্ছে নির্দিষ্ট সরকারি স্বাস্থ্য কেন্দ্রতে, আয়ুষ্মান আরোগ্য মন্দির যেগুলো রয়েছে বা জেলা হাসপাতাল সেগুলোতে। সার্ভিক্যাল ক্যান্সার প্রতিরোধে সরকারের প্রতিরোধমূলক কৌশলের একটা অংশ। পুরো টিকাকরণ প্রক্রিয়াটা ইউইন প্ল্যাটফর্মের মাধ্যমে ডিজিটালভাবে ট্র্যাক করা হচ্ছে বা হবে, যার ফলে কে টিকা নিল আর কার বাকি আছে সেই তথ্য সহজেই পাওয়া যাবে। এরপরে সম্প্রতি কোন দেশ বিশ্বের প্রথম সভরেন ফিনান্সিয়াল ক্লাউড পরিষেবা চালু করার ঘোষণা করেছে? সোভারেন ফিনান্সিয়াল ক্লাউড, এটা সংযুক্ত আরব আমিরাত ঘোষণা করেছে। সংযুক্ত আরব আমিরাতের কেন্দ্রীয় ব্যাংক সিবিইউএই এবং প্রযুক্তি সংস্থা Core42 G42 এর একটা শাখা যৌথভাবে এটা তৈরি করেছে। এই সভরেন ফিনান্সিয়াল ক্লাউড জিনিসটা কি? এটা একটা সম্পূর্ণ বিচ্ছিন্ন এবং সুরক্ষিত ডিজিটাল পরিকাঠামো, যেখানে সংযুক্ত আরব আমিরাতের সমস্ত আর্থিক তথ্য দেশের ভৌগোলিক সীমানার মধ্যেই সংরক্ষিত থাকবে। ডেটা সোভারেনিটি হচ্ছে সাধারণ ক্লাউড সিস্টেমগুলোর বিদেশি সার্ভারের তথ্য জমা রাখে, কিন্তু এই সিস্টেম তথ্য দেশের নিজস্ব আইনি আর নিরাপত্তা বেষ্টনীর মধ্যে থাকবে, ফলে বিদেশের ওপর নির্ভরতা কমবে। এই ক্লাউড সিস্টেমে কৃত্রিমতা বৃদ্ধি, দেখো এআই আর রিয়েল টাইম অ্যানালিটিক্স, যেখানে মানে কৃত্রিম বুদ্ধিমত্তা যুক্ত করা হয়েছে, সেটা ব্যাঙ্কগুলোকে ঝুঁকি বিশ্লেষণ করতে, মানে রিস্ক অ্যানালিসিস করতে এবং তাড়াতাড়ি সঠিক সিদ্ধান্ত যাতে নিতে পারে সেটা নিতে সাহায্য করবে আর কি। এছাড়া সাইবার সিকিউরিটি, এর পরিকাঠামোতে সরাসরি সাইবার নিরাপত্তা এবং রেগুলেটরি কন্ট্রোল যুক্ত করা হয়েছে, যেটা জালিয়াতি আর সাইবার হামলা রুখতে অত্যন্ত কার্যকর হবে। তারপরে সম্প্রতি ত্রিপুরার 10টা গ্রাম পঞ্চায়েতে পরীক্ষামূলকভাবে কোন কেন্দ্রীয় প্রকল্পটি চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে? নারী আদালত। ত্রিপুরার নারী আদালত, এখানে একটা পাইলট প্রজেক্ট। ত্রিপুরা সরকার রাজ্যে 8টা জেলার নির্বাচিত 10টা গ্রাম পঞ্চায়েতে পরীক্ষামূলকভাবে কেন্দ্রের নারী আদালত প্রকল্প চালু করার অনুমোদন দিয়েছে। গ্রাম পঞ্চায়েত স্তরে নারীদের বিরুদ্ধে সহিংসতা, নির্যাতন এবং সামাজিক সমস্যাগুলো দ্রুত সমাধান যাতে করা যায়, সেটাই মূল লক্ষ্য। এই প্রকল্পটা কেন্দ্রীয় সামাজিক ন্যায় বিচার আর ক্ষমতায়ন মন্ত্রকের একটা বিশেষ উদ্যোগ। তারপরে সম্প্রতি সুপ্রিম কোর্ট এনসিইআরটি এর 8ম শ্রেণীর পাঠ্য বইয়ের ওপর কোন কড়া পদক্ষেপ গ্রহণ করেছে? মানে ইনকারেক্ট ম্যাপস প্রদর্শনের জন্য, ভুল মানচিত্র প্রদর্শনের জন্য সুপ্রিম কোর্ট এনসিইআরটি এর 8ম শ্রেণীর পাঠ্য বইয়ে ভারতের ভুল মানচিত্র প্রকাশের কারণে কঠোর আপত্তি জানিয়েছে এবং ব্যবস্থা নিয়েছে। দেখো এনসিইআরটি একটা ভুল মানচিত্র প্রকাশ করেছিল, মানে ভারতের সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতার খাতিরে পাঠ্য বইয়ে সঠিক মানচিত্র থাকাটা বাধ্যতামূলক। ভুল মানচিত্র শিক্ষার্থীদের ভুল ধারণা দেয়, আর এটা জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে সংবেদনশীল। তো সুপ্রিম কোর্টের নির্দেশের পর এনসিইআরটিকে এই ভুল সংশোধন করতে এবং পুরনো কপিগুলো বাজার থেকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এবার আগের দিনের হোমওয়ার্ক দেখো, আর্জেন্টিনার পার্লামেন্টের নাম জাতীয় কংগ্রেস, আর নির্বাচন কমিশনের কথা সংবিধানের 324 নম্বর ধারাতে উল্লেখিত রয়েছে। আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে, রাষ্ট্রপতি পদচ্যুত বিষয়টি আছে সংবিধানের কত নম্বর ধারায়, আর রাষ্ট্রপতি অর্থ কমিশন গঠন করেন কত বছর ছাড়া ছাড়া? শেষকালে কমেন্টে জানাও। চট করে আগের দিনেরগুলো কুইক রিভাইজ করে নেব। যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করো। 1 মার্চ 2026 এর কোয়েশ্চেন্স কি ছিল? 2025-26 রঞ্জি ট্রফি ফাইনালে জম্মু ও কাশ্মীর কোন দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে? কর্ণাটককে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। ভারত সরকার কোন কেন্দ্রশাসিত অঞ্চলে প্রথম সিবিডিসি ভিত্তিক খাদ্য ভর্তুকি পাইলট প্রজেক্ট শুরু করেছে? পুদুচেরি। সম্প্রতি পুষা কৃষি বিজ্ঞান মেলায় পুষা কৃষি বিজ্ঞান মেলাটা কোথায় আয়োজিত হয়েছে? নয়াদিল্লি। রাজ্য রেলওয়ে পুলিশ প্রধানদের 7ম সর্বভারতীয় সম্মেলন সম্প্রতি কোথায় অনুষ্ঠিত হয়েছে? নয়াদিল্লি। ভারতের প্রথম হাইড্রোজেন ট্রেনের সফল পরীক্ষা কোন দুটো শহরের মধ্যে করা হয়েছে?
জিন্দ আর সোনিপথে। ইনস্টাগ্রামে 10 কোটি বা 100 মিলিয়ন ফলোয়ার অতিক্রমকারী বিশ্বের প্রথম রাষ্ট্রনেতাকে? নরেন্দ্র মোদী। গুঞ্জ 2026 ইউথ ফেস্টিভ্যালটা কোন বিশ্ববিদ্যালয়ে আয়োজিত হতে চলেছে? জম্মু বিশ্ববিদ্যালয়। 52 সপ্তাহে 52টা সংস্কার কোন মন্ত্রকের একটি প্রধান সংস্কার উদ্যোগ? রেল মন্ত্রণালয়। পরিবেশ মন্ত্রক কর্তৃক আয়োজিত হিম কানেক্ট 2026 সম্প্রতি কোথায় অনুষ্ঠিত হয়েছে? সিমলা। হাইড্রোজেন ট্রেন চালানোর ক্ষেত্রে ভারত বিশ্বের কততম দেশ হয়ে উঠেছে? তৃতীয়। কত বছরের ব্যবধানে ভারতের নির্বাচন কমিশন এবং রাজ্য নির্বাচন কমিশনারদের মধ্যে এই সমন্বয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে? মানে এসিসি যেটা আমাদের এটা হয়েছে তোমার 27 বছর। তো এইগুলো ছিল আগের দিনের প্রশ্ন। ইউজফুল বলে মনে হলে অবশ্যই সবাই লাইক করো, কমেন্ট করে ফিডব্যাক জানাও। আর প্রতিদিন সকাল 6টার সময় ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেট এর জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে রাখো। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, হ্যাভ এ গ্রেট ডে।